লাদাখ শুধু একটা গন্তব্য নয়, হাজারো বাইকারের স্বপ্ন, সাহস আর স্বাধীনতার এক প্রতীক। আমি বেরিয়েছি কলকাতা থেকে আমার বাইকটাকে সঙ্গী করে সেই স্বপ্নের পথে। প্রতিটি কিলোমিটার আমাকে নিয়ে যাচ্ছে নতুন অভিজ্ঞতার দিকে। এই ভিডিওতে আমরা যাত্রা শুরু করছি কানপুর থেকে দিল্লির উদ্দেশ্যে। দীর্ঘ পথ, ব্যস্ত শহর, আর তারপর ভারতের অন্যতম আধুনিক ও দ্রুতগতির রাস্তা যমুনা এক্সপ্রেসওয়ে। এই রাস্তার প্রতিটি মুহূর্ত যেন লাদাখের আরও এক ধাপ কাছাকাছি পৌঁছে দেওয়ার গল্প। চলুন ইঞ্জিনের সাউন্ড আর রাস্তার ডাকে সাড়া দিয়ে শুরু করি আজকের এই নতুন ভিডিও। তোমাদের সবাইকে স্বাগত আমার কলকাতা থেকে লাদাখ মোটরসাইকেলের অভিযানের আরেকটি পর্বে। আজকে কিন্তু আমাদের লাদাখ সিরিজের ডে 3। আজকে আমরা এখন রয়েছি কানপুরে। কানপুর থেকে আমরা বেরিয়ে যাব সোজা আগ্রার উদ্দেশ্যে। আগ্রা থেকে তারপরে দিল্লিতে গিয়ে আমরা মার্কেটিং করব কিছু ক্যাম্পিংয়ের জন্য। আর চলো এখন আমরা কানপুর ছেড়ে বেরোবো কিছুক্ষণের মধ্যে। আর তার আগে তোমাদের রুমটা দেখিয়ে নিই। সামনে এরকম ডবল বেড, আর এদিকে রয়েছে বাথরুম। লাইট জ্বালালাম না। আর এই দিকে রয়েছে টিভি, আর এই দিকে রয়েছে একটা ওপেন উইন্ডো বলতে পারো। এখান থেকে কিন্তু NH-19 দেখা যাচ্ছে। আর আমাদের বাইক ঠিক রয়েছে এই পজিশনে, এই যে দেখতে পাচ্ছ বাইকের কেরিয়ার। চলো তাহলে এই ছিল হচ্ছে কি রুম, একদম NH-19 এর পাশেই একদম হোটেল, হাওয়া মহল, হোটেল হাওয়া মহল। এটা কিন্তু একটা ধাবা প্লাস লজ রয়েছে। আর এখানে কিন্তু আমাদের রুম ভাড়া নিয়েছে 800 টাকা, এসি রুম। আর একদম এসির চিল হাওয়া খেতে খেতে কালকে রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে টুকটাক কাজবাজ করে রাতে রুম, তারপরে কিন্তু মর্নিংয়ে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি। এখন মাত্র 9টা বাজে, তাড়াতাড়িটা না দেরি হয়ে গেছে। চলো একবারে তাহলে দেখা হচ্ছে পুরোপুরি মোটো ব্লগ সেটআপে। এই ছিল হচ্ছে কি আমাদের হোটেল হাওয়া মহল ধাবা অ্যান্ড লজ। এই হচ্ছে গিয়ে হোটেল, উপরের ফ্লোরে কিন্তু আমরা ছিলাম। আর এখানে আমাদের বাইক পার্কিং করা। চলো এবার বাইকে গিয়ে উঠি, পুরোপুরি মোটো ব্লগ সেটআপে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো তাহলে বেরিয়ে পড়লাম কানপুর থেকে। এখন টাইম হয়েছে 10টা 1। আসলে কি বলো তো, এত গরম না, জাস্ট টেকা যাচ্ছে না। একটা জায়গায় যাবো ভাবছি, দেখা গেল বারাণসী থেকে যখন আমাদের আগ্রা পর্যন্ত যাওয়ার কথা ছিল, কিন্তু মানে রাত তো হয়ে যাচ্ছে। মেন কথা রাতের বেলা তো সেরকম একটা ড্রাইভ করবো না। আর সকালবেলা লু বইছে, জাস্ট লু বইছে, যার জন্য কিন্তু সেরকমভাবে টানতে পারছি না। এই হচ্ছে গিয়ে সমস্যা। কানপুর ছেড়ে বেরিয়ে গেছি। আগ্রা দেখাচ্ছে এখান থেকে আর 275 কিলোমিটার, দিল্লি দেখাচ্ছে প্রায় 480 কিলোমিটার আশেপাশে। আর কালকের মতনই কিন্তু ওয়েদার, প্রচণ্ড পরিমাণে গরম। তবে কালকের থেকে একটুখানি গরমটা হয়তো জাস্ট কয়েক ডিগ্রি হেরফের হবে, সেরকম টাইপের ওয়েদার। খুব গরম লাগছে, তবুও আজকে আমাদের চেষ্টা থাকবে চণ্ডীগড়ে ঢোকানোর। আর তার আগে কিন্তু দিল্লি যে মার্কেট আছে, দিল্লি মার্কেট থেকে দুখানা স্লিপিং ব্যাগ কেনার ইচ্ছা আছে। এবার দেখি কি হয়। স্লিপিং ব্যাগটা যদি কিনে নিতে পারি তাহলে আশা করি যে লাদাখ যে যাচ্ছি, লাদাখ রাইডে কিন্তু আমাদের যে স্টের জন্য যে টাকাটা, সেই স্টের টাকাটা এসে যাওয়ার চান্স থাকবে। কারণ দেখো, ক্যাম্পিং তো আমরা নিয়ে এসেছি সঙ্গে করে, এবার জাস্ট একটা স্লিপিং ব্যাগ, ভালো একটা স্লিপিং ব্যাগ, মাইনাস যাতে থাকা যায় সেরকম টাইপের একটা স্লিপিং ব্যাগের দরকার। এবার ওটা যদি তুলে নিতে পারি তাহলে তো আমাদের কাছে সব কিছুই সরঞ্জাম আছে, অসুবিধা হবে না। হাওয়া মহল কানপুরে হোটেল ছিল আমাদের, তা সেটা ছেড়ে যে বেরিয়ে NH-19 উঠেছি। NH-19 কিন্তু সোজা চলে এসেছি। হ্যাঁ, মাঝখানে আমরা যখন গেছি, আমরা নিচ থেকে গিয়ে আমরা NH-19টা ধরেছি। মানে ব্রিজ থেকে, আমাদের হোটেলের সামনে থেকেই কিন্তু ব্রিজ উঠে গেছিলো, ঠিক আছে। তো ব্রিজ থেকে কিন্তু না উঠে আমরা কিন্তু নিচ থেকে ঘুরে তারপরে NH-19টা ধরেছিলাম। আর তারপরে কিন্তু এই কানপুর
যে সিটি আছে, যে কানপুর সিটিটা তো প্রচুর বড় সিটি, আর কানপুর সিটিটাকে কিন্তু পুরো বাইপাস করে কিন্তু এই NH-19 তোমাদের পুরো বের করে দেবে, ঠিক আছে। আর এটাই হচ্ছে কি বলার। আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কি ইউপির ম্যাক্সিমাম বাস, ইউপির যে ট্রান্সপোর্টেশন আছে যেগুলো, ঠিক আছে, তো তোমরা যে বাসগুলো দেখতে পাবে ম্যাক্সিমাম কিন্তু অরেঞ্জ কালারের বাস দেখছি। এখান থেকে আগ্রা দেখাচ্ছে প্রায় ধরে রাখো 250 কিলোমিটার, আর ওখান থেকে আবার আগ্রা থেকে আবার দিল্লি ধরে রাখো ওই 200 কিলোমিটারের আশেপাশে। আর টোটাল আমাদের এখন কভার করতে হবে প্রায় 450, হ্যাঁ 450 উপরে কিলোমিটার এখন কভার করতে হবে দিল্লি যাওয়ার জন্য। আজকের দিনে আমাদের প্রথম টোল প্লাজা ইউপিতে, কানপুর পার করে এই টোল প্লাজা বাঁ দিকে নিয়ে নিলাম। কানপুর সিটিটার পার করে জাস্ট কিছুটা আসার পরেই কিন্তু এই টোল প্লাজা NH-19 উপরে। চলো তাহলে পার করে নিলাম। প্রচণ্ড গরম, এই গরমে রাইড করছি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদেরকে কিছু ভালো ভিডিও উপহার দেবো বলে। নাহলে এই গরমে মানে ঘর থেকে বেরানো, ঠিক আছে, ঘর থেকে বেরানো কিন্তু একদম দুঃসাধ্য ব্যাপার। দেখো বাঁ দিকে চলে গেছে ঝাঁসি দেখাচ্ছে 189 কিলোমিটার, ওরাই দেখাচ্ছে 79 কিলোমিটার। আর মথুরা চলে গেছে সোজা, আগ্রা চলে গেছে সোজা। আমরা কিন্তু মথুরা আগ্রার রাস্তাটা কিন্তু ধরবো। এখান থেকে দিল্লি দেখাচ্ছে 436 কিলোমিটার, মথুরা দেখাচ্ছে 318 কিলোমিটার, ফিরোজাবাদ দেখাচ্ছে 177 কিলোমিটার, আগ্রা দেখাচ্ছে 289 কিলোমিটার। আমরা কিন্তু আগ্রা চিত্রকূট যে এক্সপ্রেসওয়ে আছে সেই এক্সপ্রেসওয়েটা কিন্তু নিয়ে নিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 12টা 12। আর আগ্রা থেকে এখনও প্রায় আগ্রা যেতে সময় লাগবে দেখাচ্ছে এখনও প্রায় 4 ঘন্টার কাছাকাছি, 3 ঘন্টা 45 মিনিটের আশেপাশে সময় লাগবে। ঘড়ির কাঁটায় এখন বাজে 12টা 20। আর আমরা কিন্তু কানপুর বুন্দেলখণ্ড হাইওয়েতে উঠে গেলাম পুরো ঘুরে। চলো কানপুর বুন্দেলখণ্ড থেকে আমরা সোজা আগ্রার দিকে চলে যাই। আর এখানকার যে হাইওয়ের ভিউ, সেই ভিউটা তোমাদের পাখির চোখে দেখাই। চলো দেখতে থাকো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বুন্দেলখণ্ড হাইওয়েতে উঠে আমাদের কিন্তু প্রথমেই কিন্তু উঠেই সর্বপ্রথম একটা টোল প্লাজা পড়বে। টোল প্লাজাটা সম্ভবত বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে লেখা আছে, আর জায়গাটার নাম কি লেখা আছে কে জানে। চলো আমরা বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে কিন্তু উঠে পড়লাম। আর বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে কিন্তু টোল লাগে দেখলাম, 50 টাকা টোল নিল। আর চলো এখান থেকে সোজা চলে যাচ্ছে আগ্রা, বাঁ দিকে চলে যাচ্ছে চিত্রকূট। আমরা কিন্তু সোজা আগ্রার দিকে এগিয়ে যাব। এত গরমের মধ্যে রাইড করছি, এটা বিশাল চাপের ব্যাপার। তবে স্বস্তির একটা ব্যাপার কি, যে এই এক্সপ্রেসওয়েটা কিন্তু পুরোপুরি ফাঁকা দেখছি। আর মোটামুটি কি পুরোপুরি রাস্তা ভালো, পুরো রাস্তা ভালো। আর খুব ফাঁকা দেখছি এক্সপ্রেসওয়েটা, যাতে টানতে আমার মানে বাইক টানতে আমার সুবিধা হচ্ছে। টাইম হয়েছে 12:30। আর আমরা কিন্তু আগ্রা থেকে প্রায় 233 কিলোমিটার দূরে আছি। আগ্রা থেকে দিল্লি চলে যাচ্ছে সোজা, লখনৌ চলে যাচ্ছে সোজা। আগ্রা পার করে দিল্লি হয়ে তারপরে কিন্তু
আমরা চলে যাব ছত্তিশগড়ের দিকে। আগ্রা থেকে কিন্তু আমরা যমুনা এক্সপ্রেসওয়ে কানেক্ট করে তারপরে কিন্তু বেরিয়ে যাব দিল্লির দিকে। আমার প্লাস আমার বাইকের, আমার জীবনে প্রথম বাইকে আমি টোল দিলাম, সঙ্গে সঙ্গে আমার বাইকটারও কিন্তু প্রথম টোল দিতে হলো। আর এটা কিন্তু আমার স্মৃতিতে থাকবে। দিয়ে তোমরা যখন আসবে তখন কিন্তু একটুখানি দেখে শুনে সাবধানে চালিও। তার কারণ হচ্ছে কি, দেখো ভারী গাড়ি এই রাস্তার উপর থেকে গিয়ে না জাস্ট পুরো মানে রাস্তার গরমে বলতে পারো, গরমের মধ্যে দেখবে যে ভারী গাড়ি যদি যায় রাস্তার মাঝখান দিয়ে দেখতে পাচ্ছ কীরকম পিচটা না এরকম ঢিপির মতন, মনে হচ্ছে ঢিপির মতন এরকমভাবে পুরো ফুলে উঠেছে। তা এইগুলো কিন্তু যখন গাড়ি যখন জোরে যাবে না, মানে বাইক বিশেষ করে, এগুলো যদি বাইকের চাকা যদি এইগুলোর উপর উঠে যায় তাহলে বাইকের চাকা কিন্তু এরকম করে কিন্তু টাল খাবে। তা তোমরা যখন যাবে তখন কিন্তু একটুখানি সাবধানভাবে দেখে চালিও। দেখো এই সমস্ত জায়গায় দেখো কি অবস্থা, দেখো কিছুটা দূর ছেড়ে কিন্তু এরকমভাবে ঢিপি হয়ে উঠে রয়েছে। এগুলো যখন তোমরা এই রাস্তা দিয়ে যখন আসবে একটু দেখে শুনে চালাবে। বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে ওঠার পরে এটা কিন্তু আমাদের সেকেন্ড টোল প্লাজা পড়ছে আগ্রা যাওয়ার পথে। চলো আমরা তাহলে টোলটা চেকিং করে তাহলে বেরিয়ে গেলাম এবার আগ্রার দিকে। বললো 5 কিলোমিটার আগে গিয়ে আরেকটা এক্সপ্রেসওয়ে পড়বে, সেই এক্সপ্রেসওয়েতে ওখানে উঠতে হবে তাই বললো। এবার দেখা যাক সামনের দিকে যাই। দিল্লি আগ্রা বাঁ দিকে চলে যাচ্ছে 2 কিলোমিটার, এক্সিট 294, এক্সিট কিমি 294। আচ্ছা 2 কিলোমিটার আগে গিয়ে আমাদের বাঁ দিকে যেতে হবে। বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে ছেড়ে দেবো আমরা। এত গরম পড়েছে না, এত গরম পড়েছে ফোন কালকের মতন পুরো হিট হয়ে পুরো নিজে সুইচ অফ হয়ে গেছে। গোপুরও কিছুক্ষণ আগে দেখছি অনই হচ্ছে না, এত গরম। তারপরে ব্যাটারি বের করে তারপরে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে ঢোকানোর পরে ক্যামেরা চালু হলো। নয়তো যে সেকেন্ড টোল প্লাজাতে আমরা আমাদের যে কাগজটা যে সাবমিট করলাম ওটা আমি দেখাতেই পারতাম না। দেখো অযোধ্যা আর লখনৌ সোজা চলে যাচ্ছে, আর বাঁ দিকে চলে যাচ্ছে কিন্তু দিল্লি আগ্রা 1 কিলোমিটার গিয়ে আমাদের বাঁ দিকে টার্ন নিতে হবে। তাহলে চলে যাচ্ছি দিল্লি আগ্রার দিকে, আর সোজা চলে যাচ্ছে কিন্তু লখনৌ অযোধ্যা, আর আমরা এখান থেকে বাঁ দিকে নিয়ে নিচ্ছি। টাইম হয়েছে 1:30 আর আমরা কিন্তু আগ্রার দিকে এগিয়ে যাচ্ছি। এটাওয়া বেওয়ার সব কিন্তু সোজা, এটাওয়া বেওয়ার কিন্তু বাঁ দিকে চলে যাবে। আর আমরা কিন্তু এখন রয়েছি NH-92 এর উপরে। আর জাস্ট দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে কি বলবো, যে পদ্ম ফুলের যেরকম পাপড়িগুলো যেমনভাবে উঠে যায় না, মাঝখানটা যদি বের করে নেওয়া হয় তারপরে যে সাইডের পাপড়িগুলো যেভাবে উঠে থাকবে ঠিক কিন্তু সেরকম লাগছে। অসাধারণ লাগছে, অসাধারণ। সেই যে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে উঠেছিলাম তারপর থেকে যে ভালো রাস্তা পেয়েছি, সে মানে রাস্তা একদম মনে হচ্ছে আগ্রা পর্যন্ত নিয়ে চলে যাবে। আর এরকম রাস্তা হলে রাইড করেও মজা পাওয়া যায়। গরমটা একটুখানি কি বলবো, গরমটা একটুখানি অসুবিধা করছে, কিন্তু তবুও রাস্তা যেহেতু ভালো রাইড করে মজা হচ্ছে, বুঝলে, রাইড করে মজা হচ্ছে, যার জন্য রাইড করতে আরও ইচ্ছা করছে। ঘড়ির কাঁটা এখন 3টে বাজতে যায়, আর আমরা কিন্তু আগ্রা থেকে প্রায় 69 কিলোমিটার আগে আছি, আর দিল্লি থেকে 265 কিলোমিটার আগে। আর গরম প্রচুর পরিমাণে। এই রাস্তার পাশে যে দেখতে পাচ্ছ নেটগুলো পুরো একদম টানা দেওয়া না, এগুলো হচ্ছে কি ময়ূরের জন্য দেওয়া, কিন্তু এত গরম আমার মনে হয় না ময়ূর এই রাস্তার উপর আসার চেষ্টা করবে। এই গরমে আমাদের রাইড করতে মারাত্মক পরিমাণে কিন্তু অসুবিধা হচ্ছে, তবু এই রাইডটা করছি তোমাদের জন্য।
কারণ দেখো মেঘালয় থেকে যখন আমি এসেছিলাম তারপরে প্রায় অনেক মাস বসেছিলাম, তো ভাবছিলাম যে কী নিয়ে ভিডিও করা যায়, কোন রাইড করব। তারপরে ঠিক হয় কিন্তু নেপালে তো বললামই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তার জন্য কিন্তু আর যেতে পারিনি। তারপরে 2-3 দিনের মধ্যে কিন্তু প্ল্যান করে আমরা কিন্তু লাদাখ বেরিয়ে পড়লাম। আর লাদাখ আসলাম, জানতাম যে এতটা গরমই থাকবে, কারণ দিল্লিতে আমি টেম্পারেচার সব দেখেই এসেছি, কিন্তু এতটা গরম তোমাদেরকে বলে বোঝানো যাবে না। ঘড়ির কাঁটায় এখন 4:06 বাজে। আমরা বাঁ দিকে চলে যাব, আগ্রায় নেবো। আগ্রাতে আমরা আজকে তাজমহলের দিকে যাব, তাজমহল দেখব। তারপরে কিন্তু আবার যমুনা এক্সপ্রেসওয়ে হয়ে দিল্লিতে চলে যাব। আগে আমরা আগ্রার তাজমহল দেখব। কি বলতো, বারবার তো আসা হবে না, আবার জানি না কবে আসবো। তো সুযোগ যখন পেয়েছি তাহলে একবারে পুরো এদিকে যে কটা দেখার মতন জায়গা আছে সব কটা দেখে যাওয়ার চেষ্টা করছি। আমরা কিন্তু আগ্রার দিকে আপাতত যাচ্ছি। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো। আমরা কিন্তু আগ্রাতে ঢুকে গেছি। এবার আগ্রাতে আমরা তাজমহলের কাছে যাব, তাজমহলটা দেখবো, দেখে জাস্ট বেরিয়ে যাবো দিল্লির উদ্দেশ্যে। আমাদের আবার দিল্লিতে গিয়ে আজাদ মার্কেটে যেতে হবে। আজাদ মার্কেট থেকে স্লিপিং ব্যাগ কিনতে হবে, যাতে টেন্ট খাটিয়ে থাকতে পারি ওখানে গিয়ে, কোনো রকম অসুবিধা যেন না হয়। বাইপাস থেকে আগ্রার দিকে ঢুকে জাস্ট কিছুটা এগিয়ে আসলেই কিন্তু আগ্রার যে আগ্রার ইস্ট গেটের দিকে, মানে আগ্রা স্টেশন যেদিকে চলে যাচ্ছে সোজা চলে যাবে আগ্রা স্টেশন। আর ডান দিকে কিন্তু ঢুকে আসবে আগ্রার যে মানে তাজমহলের কিন্তু গেট, ইস্ট গেটটা সম্ভবত তাই দেখলাম। আর আগ্রার তাজমহলের সামনে গিয়ে আবার ক্যামেরা আমি ওপেন করছি। আমি কিন্তু এখন চলে এসেছি, ক্যাপ্টেনকে বাইরে রেখে তাজমহলের দিকে যাচ্ছি। আর তাজমহল এখান থেকে প্রায় ওই 1.5 কিলোমিটারের মতন হবে। তা ইভি গাড়ি আছে, ইভি গাড়িতে যেতে যাবো। ইভি গাড়িতে 25 টাকা করে নেয়। আর এখানে গিয়ে তাজমহলের যে প্রাইস আছে, তাজমহলের যে টিকিট প্রাইস কিন্তু 50 টাকা। আর আরেকটা আছে যেটা ভেতর পর্যন্ত যাবে, সেটা হচ্ছে 250 টাকা। আর এখান থেকে গাইড যেটা হলে গাইড বাইরে থেকে তুমি নিলে 500-400 ওখানে কাজ করবে। আর টিকিট থেকে নিলে 200, 250, 300 ইচ্ছা মতন, ঠিক আছে। তা চলো তোমাদেরকে তাজমহলের ভেতরে নিয়ে যাই, তাজমহলের ভেতর না, তাজমহলের সামনে নিয়ে যায়। তারপরে দেখো তাজমহল দেখিয়ে পুরোপুরি বেরিয়ে যাবো দিল্লির উদ্দেশ্যে। আগ্রার তাজমহল দেখে তাহলে আমরা কিন্তু এবার দিল্লির দিকে এগাবো। দিল্লির দিকে যাওয়ার জন্য আগ্রা থেকে আমরা কুবেরপুর যাব, কুবেরপুর থেকে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে সোজা কিন্তু দিল্লির দিকে চলে যাব। এখন কিন্তু তাহলে আমাদের টার্গেট থাকবে কুবেরপুর থেকে যমুনা এক্সপ্রেসের ধরা। আমরা যেভাবে আগ্রাতে ঢুকেছিলাম সেভাবেই কিন্তু আবার বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে কিন্তু যমুনা এক্সপ্রেসওয়েতে উঠবো। যমুনা এক্সপ্রেসওয়ে হয়ে পুরো একদম সোজা কিন্তু চলে যাব দিল্লি। দেখো আমরা কিন্তু আগ্রা থেকে বেরানোর জন্য কিন্তু ওয়েলকাম টু আগ্রা ইনার রিং রোডে কিন্তু উঠে গেলাম। আর আমরা কিন্তু যখন ঢুকেছিলাম তখন কিন্তু এই দিক দিয়ে ঠিক ওই মুখটা থেকে ঢুকে গিয়ে একদম সোজা ব্রিজের নিচ থেকে সোজা চলে গেছিলাম কিন্তু তাজমহলের দিকে। সেরকম আবার কিন্তু আমরা এই রোডে কিন্তু উঠলাম, উঠে কিন্তু একদম সোজা কিন্তু দিল্লির দিকে কিন্তু চলে যাব। আগ্রার তাজমহল ছেড়ে কিন্তু আমরা বেরিয়েছি। আর ঘড়ির কাঁটা এখন কিন্তু বাজে 6:12 বাজে। আর আমরা কিন্তু সবেমাত্র আগ্রার তাজমহল ছেড়ে কিন্তু বেরালাম, দিল্লির দিকে যাচ্ছি। সামনে কিন্তু যমুনা এক্সপ্রেসওয়ে পড়বে, যমুনা এক্সপ্রেসওয়ে কিন্তু ধরবো। আর এতটা গরম তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তবে আগ্রার যে তাজমহলটা কিন্তু সেরকমভাবে ভালোভাবে ঘুরতে পারলাম না, তার কারণ হচ্ছে কি একটাই, গরম। আর একটা মেন কথা, দেখো তাজমহলের যখন সামনে তোমরা যখন বাইক নিয়ে যাবে তখন কিন্তু বিশাল মানে স্ক্যাম হতে পারো। স্ক্যামটা কী জিনিস, দেখো প্রথমে যখন তোমরা বাইক যেখানে রাখবে, প্রথম তো বাইক নিয়ে দেখবে যে অনেকে চলে যাচ্ছে, যারা লোকাল আর যারা মানে দাঁড় করানোর চেষ্টা করছে তাদের কথা যাতে না শুনে যারা চলে যাচ্ছে তারা তো চলে গেল। আর তোমরা যদি দাঁড়িয়ে যাও
তাহলে তো ব্যাস, ওখানে গিয়ে তোমাদের একটু গাইড নিতে বলবে তোমাদেরকে। আর গাইডের রেট কিন্তু 500 400 এরকম করে করে হয়। ভিতরে গেলেও তুমি গাইড নিতে পারবে, ভিতরে গেলে আবার একটু রেটটা কম, 200 250 এরকম করে করে, ঠিক আছে, হয়। প্লাস তোমার হচ্ছে কি ফটো তোলার জন্য আবার ওখান থেকে সব লোকজন ধরে। এবার ব্যাপারটা কী হতো, তোমাকে বাইক নিয়ে তুমি যে চলে যাবে একদম সামনে, কিন্তু বাইক কিন্তু যাচ্ছে দেখবে, বাইক নিয়ে যেতে পারবে না তুমি, দেখবে ওরা বলবে যে না তোমাদের কাছে ভিআইপি কার্ড থাকবে, তাহলে যেতে দেবে, এই দেবে ওই দেবে। আমরা কিন্তু এখন যমুনা নদী পার করছি, নিচ থেকে কিন্তু যমুনা নদী চলে গেছে। আর আমরা কিন্তু যমুনা নদীর উপর থেকে যাচ্ছি দিল্লির দিকে। আগ্রা থেকে বেরিয়ে দিল্লি যাওয়ার পথে কিন্তু এটা কিন্তু প্রথম আগ্রার উপরে টোল প্লাজা পড়লো। আমরা একদম পুরোপুরি বাইক লেনে চলে যাব, বাইকে কিন্তু কোনো রকম টোল দিতে হবে না। ঘড়ির কাঁটা এখন বাজে 6:21, আর দেখতে দেখতে কিন্তু আমরা কিন্তু যমুনা এক্সপ্রেসওয়ে চলে আসলাম। যমুনা এক্সপ্রেসওয়ে পর আপকা স্বাগতম। এখন কিন্তু সোজা চলে যাচ্ছি দিল্লির দিকে। আর সামনে কিন্তু টোল গেট দেখা যাচ্ছে, এখানে কিন্তু বাইকের টোল লাগবে। আর বাইকের টোল লাগবে মানে এখানে কি, যখন আমি কানপুর থেকে যখন আগ্রা আসলাম তখনও কিন্তু আমাকে 2 জায়গায় টোল দিতে হয়েছে। একটা হচ্ছে গিয়ে বুন্দেলপুর, আর একটা হচ্ছে গিয়ে যখন আগ্রা যখন ঢুকবো তখন কিন্তু টোল দিতে হয়েছে। চলো সামনে কিন্তু যমুনা এক্সপ্রেসওয়ে টোল আসছে কিছুক্ষণের মধ্যে। 165 কিলোমিটারের দৈর্ঘ্যের এই যমুনা এক্সপ্রেসওয়ে কিন্তু আগ্রার কুবেরপুরকে কানেক্ট করছে কিন্তু নয়ডার কিন্তু পাড়ি চকের সাথে। আর এটা কিন্তু সবচেয়ে সুন্দর যে এক্সপ্রেসওয়েগুলো আছে তার মধ্যে থেকে কিন্তু একটা কিন্তু এই যমুনা এক্সপ্রেসওয়ে। আর যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যখন তোমরা বাইক চালাবে তখন কিন্তু এই বাঁ দিকের লেনটা দিয়ে চালাবে, আর ডান দিকে দিয়ে কিন্তু একদম খুব 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 জোরে কিন্তু গাড়ি যায়, ওটা কিন্তু সাবধান। ডান দিকের লেন কিন্তু কোনোভাবেই যাবে না, মানে ফার্স্ট লেন কিন্তু কোনোভাবেই যাবে না। তোমরা কিন্তু বাইক এই বাঁদিকের লেন বা বাঁদিকের পাশের লেনটা কিন্তু ইউজ করতে পারো, তবে আমি বলবো যে বাঁদিকের লেনটা ইউজ না করে পাশের লেনটা ইউজ করো, কারণ এখানে কিন্তু মাঝে মাঝে কিন্তু নীল গাই বলো বা ওয়াইল্ড অ্যানিম্যাল চলে আসতে পারে, ঠিক আছে। আর চেষ্টা করবে কিন্তু মানে একটুখানি আলো থাকতে থাকতে যাওয়ার, যেমন আমরা যাচ্ছি, আমরা কিন্তু যদি রাত হয়ে যেত তাহলে হয়তো এদিক দিয়ে যেতাম না, তবে আলো আছে বলে যমুনা এক্সপ্রেসওয়েটা তোমাদের দেখাবো বলে তাই জন্য কিন্তু আমরা এদিক দিয়ে যাচ্ছি। দেখো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি যমুনা এক্সপ্রেসওয়ের যে টোল প্লাজা, সেই টোল প্লাজা। আমাদের কিন্তু এখানে বাইকের টোল লাগবে, অবশ্যই লাগবে। এখান থেকে দিল্লি দেখাচ্ছে প্রায় 212 কিলোমিটার, যেতে প্রায় 3 ঘন্টা 18 মিনিট সময় লাগবে। 3 ঘন্টা 18 মিনিট, যতটা হোক সম্ভব তাড়াতাড়ি আমাদের কিন্তু দিল্লিতে পৌঁছাতে হবে। তার কারণ একটাই, যে আমাদের কিন্তু ওখানে গিয়ে মানে আজাদ মার্কেটে গিয়ে কিন্তু স্লিপিং ব্যাগ তুলতে হবে। স্লিপিং ব্যাগ, আরে বাবারে ধুলোর ঝড় উঠছে, ধুলোর ঝড় উঠেছে, মুশকিল ধুলোর ঝড়। চলো আমরা বাইক লেনে নিয়ে নিলাম। না दिल्ली तक कितना दिल्ली तक कितना? दो टाका दाओ। गाड़ी नंबर कितना लिखा हुआ देखिए, 26 BC 26 CB। हाँ WB वेस्ट बेंगल 26 CB 7831। টাকা দাও
कितना रुपया देंगे? पैसे नहीं है? যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে ঢুকে কিন্তু টোল কেটে আমরা এখন আপাতত দিল্লির দিকে যাচ্ছি আর প্রচুর কিন্তু ঝড় উঠেছে। যমুনা এক্সপ্রেসওয়ে জাস্ট টোলটা কাটলাম, তার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম ঝড়ের দেখা। আচ্ছা, তোমাদেরকে জানিয়ে রাখি 245 টাকা কিন্তু নিল দিল্লি পর্যন্ত। আর চলো এখন সোজা যমুনা এক্সপ্রেসওয়ের মজা নিই। যমুনা এক্সপ্রেসওয়েতে ওঠার পরে কিন্তু বেশ ভালো রকমের বৃষ্টি দিয়েছিল, তো রেনকোট ফেনকোট সব পরে তারপরে গোপ্রোটা খুলে রেখে দিয়েছিলাম, ভিডিও করতে পারিনি। আর তারপরে নর্মাল হয়ে গেল, তখন কিন্তু আমি আবার গোপ্রোটা লাগিয়ে তোমাদের ভিডিও দিচ্ছি। আর বেশ ভালো কিন্তু ঝড় দিয়ে ভালো বৃষ্টি দিয়েছে, পুরো চারিপাশ পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরো চারিপাশ ঠান্ডা। এখন রাইড করছি তো জাস্ট পুরো ঠান্ডা ওয়েদার। সকালে যে গরমটা পেয়েছি তার কোনো ছিটে ফোটাও নেই এখন। আর একটা জিনিস দেখো, এখন বাজে কিন্তু 7:30, 7:36 বাজে। আর দেখো চারিপাশ দেখো পুরো আলোয় আলো, কিন্তু এখনও কিন্তু আলো, দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা সন্ধ্যা হবে ভাব, এরকম টাইপের। দেখো এখান থেকে মথুরা কিন্তু বাঁদিকে চলে যাচ্ছে, মথুরা বৃন্দাবন কিন্তু বাঁদিকে চলে যাবে। আর দিল্লি কিন্তু সোজা, আলিগড় কিন্তু সোজা। আমরা কিন্তু দিল্লির দিকে যাচ্ছি। মথুরা বৃন্দাবনটা হয়তো আসার সময় হলেও করতে পারি। আর এখন পুরোপুরি সোজা কিন্তু দিল্লির দিকে চলে যাচ্ছি। চলো, আমাদের যমুনা এক্সপ্রেসওয়ে ওঠার সময় আগ্রা থেকে যে টোলটা দিয়ে যে স্লিপটা পেয়েছিলাম, সেই স্লিপটা কিন্তু এই মথুরা প্লাজা, মানে মথুরা টোল প্লাজাতে কিন্তু সাবমিট করতে হলো। ওরা কিন্তু স্ক্যান করে আমাদেরকে ছেড়ে দিল, কোনো রকম টাকা পয়সা নিল না। ঘড়ির কাটা এখন বাজে 9:43। আর আমরা কিন্তু যমুনা এক্সপ্রেসওয়ে শেষ করলাম, দিল্লিতে ঢুকবো। দিল্লিতে ঢুকতে তাও এখনও ধরে রাখো 20 থেকে 25 মিনিট মতন লাগবে। যমুনা এক্সপ্রেসওয়ে কিন্তু এখানে শেষ হলো। আর বাঁ দিকে চলে যাচ্ছে নয়ডা দিল্লি। আমরা কিন্তু নয়ডা দিল্লির দিকে যাচ্ছি। ঘড়ির কাটা এখন বাজে 9:50। আর আমরা কিন্তু নয়ডা পার করছি। নয়ডার পরেই কিন্তু দিল্লি এখনও দেখাচ্ছে এখান থেকে প্রায় 30-35 কিলোমিটার মতন দূর আছে। চলো যাওয়া যাক। আর নয়ডা শহরটা কিন্তু মারাত্মক সুন্দর, পুরো সাজানো গোছানো। সবাইকে গুড মর্নিং নয়ডা থেকে। আর কালকে রাত্রিবেলা কিন্তু আমি চলে এসেছিলাম নয়ডাতে। দিল্লিতে যাইনি, কারণ দিল্লিতে হোটেল পাওয়ার একটা চান্সেস কম থাকে, প্লাস এখন তো সামার ভ্যাকেশন চলছে, তাই জন্য আমি আর দিল্লিতে যাওয়ার চেষ্টা করিনি। তার জন্য কিন্তু আমরা নয়ডাটা নিয়েছিলাম হোটেল। আর হোটেল কিন্তু অনলাইন থেকে বুক করেছি, ওই 150 টাকার মতো পড়েছে হোটেল। আর চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করি। পরের ভিডিওতে কিন্তু আসছে হোটেল সম্বন্ধে। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।